দর্শক যেমনটা দেখছিলাম অনেক কিছুই চলছে বিপিএল এ বিতর্ক সাথে করে নিয়ে চললেও বিসিবি একটা রেকর্ড করে ফেলেছে টিকিট বিক্রির রায় দিয়ে। এদিকে একেবারে শেষ পর্যায়ে চলে এসছে এবারের বিপিএল ম্যাচ ডে, মাত্র আর একটা বাকি আছে। সবকিছু মিলিয়ে কারা টপ 4 এর শেষ পর্যন্ত জায়গা করে নিচ্ছে, তিনটা দল চলেই গেছে আর একটা স্পটের জন্যই লড়াই চলছে, সে নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক আনোয়ার ইকবাল মিতু। আনোয়ার ইকবাল মিতু, শুভ সকাল, স্বাগত ৭১ খেলা যোগে। একেবারে শুরু থেকে আপনার সাথে কথা হচ্ছিল বিপিএল শুরুর আগে থেকে, একেবারে যে কেমন হতে পারে এবং ফাইনালি আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি, কেমন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে চমক আসলে ফাইনালি কারা দেখালো, বা যেরকম এক্সপেক্ট আমরা করেছিলাম সেরকমই কি আসলে চললো কিনা পুরো টুর্নামেন্টটা? জি ধন্যবাদ এবং ৭১-এর সমস্ত ক্রীড়ামোদীদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও শুভ সকাল। আসলে দেখেন, প্রথম থেকে আপনার সাথে যে কথাবার্তা হয়েছে তাতে তিনটা টিম বলেছিলাম তারাই কোয়ালিফাই করেছে। আর যেভাবে খেলা চলছে তাতে বোঝা যায় যে খুলনাই ৪ নম্বর স্পটটা নিয়ে নিবে। এটা হলো আমার প্রেডিকশন না, এটা আপনিও ভালো বুঝতেছেন কিসের উপর বেস করে বলছি। তো এবং রাজশাহীর ওনার হয়তোবা নিজেও মনে করছে যে তার টিমটা না যাক, তো তার খরচ কিছু বেঁচে যাবে। তো এখন এই অবস্থাতে আমরা যেইভাবে কথা বলে এসেছিলাম, এবং দুটো টিম সব সময় আলাদা। আবারও বলি, চিটাগাং যদিও কোয়ালিফাই করেছে, বাট তারা চ্যাম্পিয়নশিপের মতো টিম না আমার কাছে। বাট যেহেতু ক্রিকেট, সেহেতু একটু রয়ে শোয়ে কথা বলতেই হয়। তো আমার কাছে, এবং যেই কথাগুলো এখন বাতাসে ভাসছে বা যেটা আপনার মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি, রংপুর যেই বিদেশি প্লেয়ার গুলো এখন নিয়ে আসছে বা আনতে যাচ্ছে, নেমলি আপনার সুনীল নারিন, তারপরে আন্দ্রে রাসেল, ডেভিড ওয়ার্নার, এরা যদি আসে তাহলে সত্যি সত্যি আবার সেই আগের একটু ফ্লেভারও পাবো। প্লাস তখন রংপুর রাইডার্সকে কিন্তু আপনার অনেক অনেক বেশি স্ট্রং দেখা যাবে রাদার দেন ফরচুন বরিশাল ইন টার্মস অফ বিদেশি প্লেয়ার। এখন বরিশালও কাউকে আনবে কিনা, বা বরিশালের এই কথাটা আমি একটু শুনছিলাম, তাইজুল বলছিল, সেটা আমরা সবাই জানি যে বরিশালের লোকাল কালেকশন ইজ ভেরি ভেরি গুড, কিন্তু প্রত্যেকটা লোকাল প্লেয়ার কিন্তু আমি একসাথে জ্বলে উঠতে দেখলাম না। না আমি মোহাম্মদুল্লাহ বা মুশফিকুর রহিম কিংবা আপনার তামিম ইকবাল নিজেই এবং তহিদ হৃদয়, কেউই কিন্তু তাদের নামের সুবিচার করে খেলতে পারছে না। তো সেটা যদি না হয়, কারণ লোকাল কালেকশনটাই তো বরিশালের স্ট্রেংথ, সেটাই যদি এক্সপোজ করতে না পারে তাহলে কিন্তু বরিশালের জন্য সমস্যা হবে। আর রংপুর রাইডার্স কিন্তু যার টিমটা ছিল সেই রকম আমরা দেখেছি ৮টা গেম জেতার পরে পরপর ৪টা গেম হারা, এইখানে আমার কাছে বেশ অবাক লাগছে। কারণ তাদের লোকাল এবং বিদেশি মিলিয়ে দে ওয়ার ওয়ান অফ দ্য বেস্ট টিমস। তো তাদেরও এখন এইসব প্লেয়ার নিয়ে আসতে হচ্ছে আপনার ট্রফির জন্য। এখানেও কিন্তু স্নায়ুর একটা ব্যাপার আছে, বা তারা কনফিডেন্সটা হারিয়ে ফেলেছে কিনা সেই জিনিসটা দেখতে হবে। এক্স্যাক্টলি এই জায়গাটাতে আনোয়ার ইকবাল মিতু, কারণ যখন আসলে টানা জিতছিল রংপুর, তখন রংপুরের যারা আছেন আসলে টিমের মেম্বার, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সব তো জিতে যাচ্ছে, তো এই এমন কি আসলে হয় নাকি, হারা উচিত ছিল কিনা, বা নিজেদের লুফলস বোঝার জন্য আসলে সেই কাজ করার সুযোগ তারা পাচ্ছে কিনা, এরকম একটা প্রশ্নের মুখোমুখি হয়েছিল যখন। তখন তারা আসলে বলেছিল যে না, হারলেই যে আসলে নিজেদের কোথায় সমস্যা আছে সেটা খুঁজে পাওয়া যায়, ব্যাপারটা এমন না। তারা আসলে জিততে জিততে অভ্যস্ত হয়ে গেছে এবং তারা এইভাবে জিতেই চলবে। ঠিক তার পরের ম্যাচ থেকে তাদের হারটা শুরু হয়েছে, এবং সেটা তো আমরা দেখতেই পেলাম যে নাজেহাল হয়েছে রাজশাহীর কাছেই। মানে যে রাজশাহী টুর্নামেন্টের সব থেকে দুর্বল, বা যে একটা টালমাটাল অবস্থায় যে দলটা, সেই দলটার কাছে এই জায়গায় আসলে কি কাজ করে মানসিকতার জায়গাটাই যদি জানতে চাই। একটা সময় তো আপনিও আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়েছেন, সেই জায়গা থেকে যে একটা দলের কাছেই হারতে হলো রংপুরকে, তারা এত শক্তিশালী একটা দল, সেখানে কিনা এমন একটা দলের কাছে হেরেছে এবং টানাই হেরেছে, সেই জায়গায় আসলে মানসিকতা কিভাবে কাজ করে? আচ্ছা, প্রথমে আপনার প্রশ্নের উত্তর দিই যে বিপিএল হোক বা যে কোনো টুর্নামেন্ট হোক, আপনার অল গেমস কিন্তু আপনি জিততে পারবেন না, খুব অস্বাভাবিক সেটা, মানে বিশেষ করে ক্রিকেটে। এবং আমি যেই প্রথম ৮টা খেলা রংপুর জিতেছে, তার মধ্যে কিন্তু তারা দুটো ইজিলি হারতে পারতো,
আমি বলছি এইভাবে আর কি কথাটা, কারণ অপোজিশনের কারণেই কিন্তু ওই দুটো খেলা রংপুর জিতেছিল। বিশেষ করে আপনার ক্যাচ মিসের যেই মহড়া দেখিয়েছিল একটা দল, আমি নাম না আর বললাম, তো সেই হিসাবে, এবং আপনার সোহানের একটা ইনহিউম্যান ইনিংস, খুব ভুল না করলে 7 বলে 32 রান করাটাও ছিল সেই খেলাটার মধ্যে সবচাইতে আকর্ষণীয়। যেভাবে রংপুর জিতে গেছিল, লাস্ট ওভারে তাদের 30 রানের মতো দরকার ছিল, দে হ্যাভ ডান দ্যাট। এগুলো ছিল সব পজিটিভ সাইড। বাট মিডিয়ার মাধ্যমে যখন জানতে পারি যে পাতানো খেলা হচ্ছে, বা পাতানো খেলা নিয়ে কমপ্লেন হয়েছে, পাতানো খেলা নিয়ে আপনার আইসিসিতে পর্যন্ত গেছে, পেমেন্টের কথাটা এখন নাই বললাম, এইসব আবার চিন্তা করলে অ্যাজ আ অ্যানালিস্ট আমার কাছে মনে হয় যে এই 4টা গেমটার মধ্যে কোনো কিছু আছে কিনা সেটাও কিন্তু ভেরি ডিফিকাল্ট টু সে। বাট কারো ক্রেডিট আমি নিতে চাচ্ছি না। রাজশাহী বিদেশি প্লেয়ার ছাড়া যেই খেলাটা তারা জিতেছিল প্রথমটা, রংপুরের আগের খেলাটা, সেরকম স্পিরিটেড খেলা আমি খুব কম দেখেছি কিন্তু। প্লাস রংপুর রাইডার্সের সাথেও মানে অল্প পুঁজি নিয়েও বা ওই রান চেস করে জেতাটাও রাজশাহীর জন্য কিন্তু খুব মানে ভালো একটা দিক ছিল। বাট ওই যে বললাম, যেহেতু পাতানো খেলা, তারপরে নন পেমেন্ট, তারপরে এই যে এইসব জিনিসগুলো কিন্তু আমাদের মানে খেলার যে আকর্ষণ, খেলার যে মান, সেটাকে অনেক অংশে নিচে নিয়ে আসে। তো সেই জিনিসটা তো আর আমি বলতে পারবো না কোনটা পাতানো ছিল কোনটা ছিল না। মানে এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই সলভ করতে হবে। এবং আপনি যে বললেন টিকিটের ইস্যুটা, যেটা শুনছিলাম একটু আগে, আমি ঠিক জানি না যে টিকিটের প্রাইসটা কি এবার বাড়ানো হয়েছে না একই প্রাইসে আছে, সেটা কিন্তু আমাদের একটু ধর্তব্যের বিষয়। কারণ আমি দেখেছি চিটাগাং এ, বিশেষ করে চিটাগাং এর খেলা বাদে অন্য খেলা, ইভেন রাজশাহী রংপুরের খেলাও আমি দেখেছি দর্শক নেই বললেই চলে। তো সেই ক্ষেত্রে আপনার এই যে আমরা যে তথ্যটা জানতে পারলাম, তাতে তো আশাবাদী হতেই চাই, কিন্তু টিকিটের প্রাইসটা আগের বছরের প্রাইসের সাথে সমান কিনা এটাও কিন্তু আমাদের একটু দেখতে হবে। না, টিকিটের প্রাইস খুব বেশি বাড়ানোর কথা না, যতদূর আসলে জানি সর্বনিম্ন 200 টাকাতে আসলে খেলা দেখার ব্যবস্থা বিসিবি করে দিয়েছিল। কিন্তু এই জায়গাটা, এই ব্যাপারটা কাজ করে কিনা যে এত কিছু নেগেটিভিটি ছড়িয়েছে চারিদিকে বিপিএল কে ঘিরে, তারপরেও যে আসলে মানুষ টিকিট কিনতে এসছে, মানুষ খেলা দেখার জন্য এসছে। কারণ খেলা তো প্রতিদিনই উইকেন্ডে হচ্ছে না, সপ্তাহে 7 দিন ধরেই খেলা হচ্ছে, সবাই তার কাজ ফেলেই আসছে, ম্যানেজ করে এসছে। তার মানে তো আসলে মানুষ খেলা দেখতে চায়, ভালো এন্টারটেইন মানে তারা হতে চায়। সেটা আসলে কতদূর এবার করতে পারা গেছে? দেখেন, আসলে আমাদের দেশে তো বিপিএল এর মতো টুর্নামেন্ট ছাড়া এন্টারটেইন মতো মানে রেগুলার লাইফে আমাদের কিন্তু দাওয়াত আর সিনেমা দেখা ছাড়া কিন্তু আর কিছু থাকে না। তো আমাদের দেশের দর্শকরা অন্য যে কোনো দর্শকদের চেয়েও কিন্তু অনেক আপনার মানে উৎসাহী খেলা দেখার জন্য, সেটা আপনি ওয়ার্ল্ড কাপ ফুটবলও বলেন বা আমাদের ক্রিকেট বলেন, দুটোতেই বাংলাদেশের মানুষরা একটা কিছু চায় এবং সবসময় পজিটিভ কিছু দেখতে চায়। সেই উন্মাদনা বাংলাদেশের দর্শকদের মধ্যে আছে, এতে কোনো ডাউট নেই এবং এতে কোনো প্রশ্নও নেই। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, 40 দিনের একটা টুর্নামেন্ট যদি ভুল না করে থাকি, এটাকে যদি আপনি আরো শর্টার করতেন না, তাহলে দেখতেন দর্শকের সংখ্যা কিন্তু আরো বেড়ে যেত। মোর ইউ লেন্দি ইয়োর টুর্নামেন্ট, আপনি যত বাড়াবেন আপনার কিন্তু ওটাকে ধরে রাখা, আকর্ষণ ধরে রাখা কিন্তু কষ্টকর। আপনি যদি এটাকে আরো শর্টার করে আনেন, তখন দেখবেন যে আরো বেশি দর্শক আছে। বাট আপনার কথায় একমত প্রকাশ করি যে সত্যি সত্যি যদি এই কথাটা আপনার হয়, তাহলে এটা আমাদের দেশের দর্শকদের জন্য না, শুধু ক্রিকেটারদের জন্য উৎসাহজনক কথা যে আমাদের এবারের দর্শক অন্যান্য সকল টাইমের বিপিএল এর থেকে বেশি হয়েছে। সেটা একটা মারাত্মকভাবে পজিটিভ সাইড। সন্দেহে। কারণ যেটা আসলে আপনি বলছিলেন, আমাদের দেশে তো আসলে সেই রকম ভাবে সুযোগ নেই উৎসবে সবাই একসাথে একটা জায়গায় হওয়ার জন্য, বা এইভাবে আসলে সেলিব্রেট করা। সেই জায়গায় বিপিএল একটা অনেক বড় অনুষঙ্গ, যে কারণে আমরা সবসময় বলি শুধুই বিপিএল কেন, বিপিএল ছাড়াও যেন আরো টুর্নামেন্ট হয়, যেন আসলে মানুষের মধ্যে ইন্টারাকশনটা আরো অনেক বেশি বাড়ে। সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। নিশ্চয়ই আজকের ম্যাচ তো আছেই, কোয়ালিফায়ার যখন হবে সেসব নিয়েও নিশ্চয়ই আপনার সাথে বিশ্লেষণ তো চলতেই থাকবে। আনোয়ার ইকবাল মিতু, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা বিপিএল নিয়ে কথা বলছিলাম, আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ যুক্ত ছিলেন ক্রীড়া বিশ্লেষক আনোয়ার ইকবাল মিতু।